তো আমাদের মানে একটা বড় মানে আক্ষেপ হচ্ছে যে আমরা দেখেছি যে ৫২ পরে বেশ কিছু কাজ হয়েছে সংস্কৃতি কর্মীদের দ্বারা, যেটি দিক নির্দেশনা দিয়েছে জাতিকে। একটা গান, একটা ছবি, একটা গল্প। তো সেইভাবে ২৪-এর পরে আমরা সেরকম কোনো উত্তীর্ণ শিল্পকর্ম দেখি নাই কোথাও। একটি ভালো গান কি হয়েছে ২৪-এর পরে? এইখানে আমার কাছে কেন জানি মনে হচ্ছে মানুষ এই যে আমরা যে আশাবাদী হয়ে উঠছি তার পাশাপাশি শঙ্কাটি হচ্ছে যে মানুষ সিদ্ধান্ত কি নিতে পারবে? সঠিক সিদ্ধান্ত নিতে পারবে? মানুষকে জাগিয়ে তোলা সেই গান, সেই সাহিত্য, সেই চলচ্চিত্র কোথায়? সেই নাটক কই? সেই পথনাটক কই? কিন্তু ভাই এখানে একটা কথা হচ্ছে যে আপনি যে এত কিছু চাচ্ছেন, আপনি কি সেইভাবে আমাদের সাধারণ মানুষ যাদেরকে আমরা বলছি আমজনতা, তাদের কি আমরা সেভাবে তৈরি করতে পেরেছি? একটা বিষয় একটু আগে কাজল ভাই যেটা বলতেছিলেন যে আমাদের এই পথনাটক কোথায়, সংস্কৃতি কর্মকাণ্ড কোথায়? সুক্রালোজ থেকে তৈরি স্কোয়ারের জিরো ক্যাল চিনিবাদ মিষ্টি স্বাদ। তো এত বছর আমাদের ৫৩-৫৫ বছর বয়সে আমাদের বাংলাদেশের এই শিল্পাচার্যের শহরে আমরা এত চেষ্টা করেও একটা শিল্পাচার্যের শহরে একটা আর্ট গ্যালারি করতে পারছি না। আপনি দেখবেন যে আমাদের বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান আছে। গানগুলোকে দলীয়ভাবে আপনি ভাগ করে দিচ্ছেন। এই জায়গা থেকে সাংস্কৃতিক আন্দোলনের চর্চা বা সংস্কৃতির চর্চার মানেটা হচ্ছে যে ওই টাইমে ওই সময়ে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আছেন সেই সংস্কৃতির বিকাশ হচ্ছে। এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের শিল্প সাহিত্যের অভাব কিংবা ঘাটতি কিংবা পরাজয় এটা আসলে ৯০ দশকের পর থেকে। ৯০-এর আগে আমাদের এত কিছু লাগতো না। চাহিদা বেড়ে গেছে না? সাদা কালো টেলিভিশনে যথেষ্ট ছিল। এখন প্রতি রুমে মাল্টি স্ক্রিন লাগবে। আমাদের ভোগের জায়গাটা এত সম্প্রসারিত হয়েছে যে আমার এখন যেন তেনভাবে আমার অর্থ কামাই করতে হবে এবং সেজন্য একটা যে ওই যে ক্ষমতায় যারা যাবেন তার সাথে আমি এটা নেক্সাস তৈরি করব। এবং এখানে যারা রাজনীতিতে যান তারা এই সুযোগটা নিচ্ছেন। সরি টু সে যে অধিকাংশ রাজনীতিবিদদের অন্য কোনো পেশা নাই। আর তারা আর কিছু জানেনও না। পেশাই রাজনীতি। তারা রাজনীতিটা বাদ দিলে যেমন অলরেডি বলেছেন কেউ যে এই বয়সে এসে নমিনেশন পেলাম না, চলবো কি করে? তার মানে এটার মানেটা কি? আমি এমনও প্রার্থীর নাম শুনছি যাকে কোনোদিন দেখিনি। এই ব্যক্তিকে আমি দেখিনি, এই ব্যক্তিকে কিভাবে ভোট দিবে? অর্থাৎ জনগণের সাথে রাজনীতিবিদদের একটা বিশাল দূরত্ব তৈরি হয়ে গেছে। এই দূরত্ব কমাতে হবে। ইউসুফ ভাই, এই জায়গায় একটা কথা আছে যে আপনি দেখেন নাই। তার মানে আপনাকে দেখাতে হলে বা আমাদেরকে দেখাতে হলে তাকে একটা মোটরসাইকেলের শোডাউন করতে হবে। তাকে পোস্টার ছাপতে হবে, তাকে মিছিল মিটিং করতে হবে। তা না হলে আপনি দেখবেন কিভাবে? না, এটা না, সে আপনাকে দেখাবে কিভাবে? এই শোডাউনটা না করে ইলেকশনের আগে যদি দাঁড়ে যেতেন, জনগণের কাছে যেতেন, তিনি যদি তার মুখটা আগেই মানুষ জেনে থাকতো তাহলে এই ধরনের শোডাউন করতে হয় না। পাবলিকের সাথে যে কথা বলবে, পাবলিকের কাছে যাবে, সে যাবে, আসবে, সাথে আরো ১০-১৫ জন ২০ জন লোক থাকবে। স্বাভাবিক যেটা আমাদের সর্বনিম্ন। এই যে যাওয়া আসা খরচ হবে, হবে, এটা তাকে কে দিবে? না, এখানে তো খরচের বিষয় না, এটা হচ্ছে সেবার বিষয়। আপনার পুরো ১২টা ইউনিয়নে যাওয়ার দরকার নাই। আপনার কথাটা ভালো কথা যদি বলেন, জনগণের অধিকারের কথা যদি গাঙ্গিনাপাড় মোড়ে বলতেন, তাহলে সবাই জানতো আমরা কোনো রাজনীতিবিদকে দেখি নাই এই শহরে জনগণের জন্য কথা বলেছে। একটা বিষয় আমরা শাহিদ যে কথাটা বললেন যে ওই খরচটা কোথায় আসবে? এখন তো আগের মতো সেই বিষয় নাই যে প্রতিটা ঘরে ঘরে যেয়ে কথা বলে আসলেই কথাটা পৌঁছে যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই মোবাইল ব্যবহার করছে। বলছেন যে আগে কাজটা করতে হবে, নিজের অবস্থান পরিষ্কার করতে হবে, তারপর ভোট চাইতে হবে। আগে ভোট চাইবো, ভোট দিলে তারপর কাজ করব। এই নীতি থেকে আরেকটু হলো আমি নেতা নির্বাচন করব, সেই ইলেকশনের আগের ৩ মাসের বিচারে কেন আমি নেতা নির্বাচন করব? সে যদি ৫ বছর পরে কিংবা তার ব্যক্তির লাইফেই কেন সে নেতা হয়ে উঠছে না? দলগুলো যদি নিজেদের গণতন্ত্র চর্চা না করে, সেখানে আপনি দেশের আমজনতার আমি এই জন্য বললাম যে মূল ধুলোটা করেছে রাজনৈতিক দলগুলো, ওদের প্রার্থী মানে দিতে পারে না। ভেতরটা আগে ঠিক করতে হবে। অনেক 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 ধন্যবাদ।